This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্যালাইন নিয়ে ঘোর বিপাকে স্বাস্থ্য ভবন, বিকল্প সংস্থারও উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ছত্রাক থাকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। বিকল্প হিসেবে ফার্মা ইমপেক্সকে বরাত দিয়েছিল স্বাস্থ্য ভবন, সেই সংস্থারও উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন সেই সংস্থার, নতুন সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ কেন, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজ্যের অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ফার্মা ইমপেক্সের বারুইপুরের প্ল্যান্টে পরিদর্শন করেন কেন্দ্র রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। 3 দিনের পরিদর্শন শেষে গুণমানে উত্তীর্ণ হতে পারেনি বিকল্প ওই স্যালাইন প্রস্তুতকারী সংস্থা। সরকারি হাসপাতালে বিপুল পরিমাণ স্যালাইনের যোগানই এখন মাথা ব্যথা রাজ্যের স্বাস্থ্য দফতরের। উৎপাদন বন্ধের পরামর্শ পেলে গলদ সংশোধনের আশ্বাস দিয়েছেন ফার্মা ইমপেক্সের বারুইপুর প্ল্যান্টের ভারপ্রাপ্ত আধিকারিক। সিডিএসসিও তরফে বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে কমিউনিকেশন করে বলা হয়েছে যে আপনাদের প্ল্যান্টে স্টেরিলাইজেশন এবং প্ল্যান্টের যে উৎপাদন সংক্রান্ত কিছু ইস্যুজ আছে সেই জন্য আপাতত স্টপ ম্যানুফ্যাকচারিং এর অর্ডার। नहीं नहीं, कुछ भी इशू नहीं है। আপনারা এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি? ना ना, कुछ भी नहीं है। এখনো পর্যন্ত কিছু পাননি আপনি নোটিশ? ना, যদি সেটা হয় তাহলে কি আপনারা সেটা মেনটেন করবেন? हाँ, कोई इश्यूज अभी तक ऐसे नहीं है, ना कोई रिपोर्ट हमको मिला है। अगर इम्प्लीमेंटेशन के लिए बोलेगा तो जरूर करेंगे। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ দত্ত, প্রথমেই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলা যায়, কারণ স্যালাইন তো আম জনতার ব্যাপার। দেখো, সরকারি হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে লাইফ লাইন হিসেবে বিবেচিত হয় স্যালাইন। যে কোনো মুমূর্ষু রোগী হোক, স্যালাইন কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে লাগে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে হিসেবটা কি? হিসেবটা হচ্ছে, যদি রিঙ্গার ল্যাকটেট বলো তাহলে বছরে সরকারি হাসপাতালগুলোতে এই রিঙ্গার ল্যাকটেট লাগে 60 লক্ষ। যদি তুমি নর্মাল স্যালাইনের কথা বলো তাহলে সেই সংখ্যাটা হচ্ছে অন্তত 80 লক্ষ। যদি ডেক্সট্রোজ স্যালাইনের কথা বলো, আরেকটা স্যালাইনের যেটা ভাগ, সেটা লাগে হচ্ছে 50 লক্ষ। অর্থাৎ রোগী পরিষেবার ক্ষেত্রে লাইফ লাইন হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে স্যালাইন। সেই জন্যই স্যালাইনে ছত্রাক পাওয়া মাত্র একটা ত্রাহি ত্রাহি রব উঠেছিল মেদিনীপুর স্যালাইন কাণ্ড। সেই জন্যই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে একটা তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল যে সরকারি হাসপাতালে স্যালাইন তো সর্বত্র দেওয়া হয়, তাহলে সেখানে যদি এই ছবি হয় তাহলে কী ঘটতে পারে? সেই জায়গার থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল 7ই জানুয়ারি সেই যে সংস্থার স্যালাইন থেকে এই ঘটনা বলে অভিযোগ উঠেছিল, তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সরকারি হাসপাতালগুলোতে সেই প্রোডাকশন তুলে নেওয়া হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ভালো নয়, ভালো হিসেবে আমি ফার্মা ইমপেক্সকে দায়িত্ব দিয়েছিলাম। সেই ফার্মা ইমপেক্স যাকে আমি বিকল্প মনে করলাম, সেই বিকল্প একই দোষে দুষ্ট। 21 থেকে 23শে জানুয়ারি তার বারুইপুর প্ল্যান্টে রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকেরা পরিদর্শন করেন এবং সেই পরিদর্শনের পর তার স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার জারি হয়েছে। অর্থাৎ এবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মতো ফার্মা ইমপেক্সের যে প্রোডাক্ট স্যালাইনের হাসপাতালের স্টোরগুলোতে রয়েছে সেখান থেকে প্রত্যাহার করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট। তাহলে বিপুল সংখ্যক রোগী, একটু আগে যেটা হিসেব দিচ্ছিলাম যে বছরে কত লক্ষ লক্ষ স্যালাইন লাগে, সেই সরবরাহ কোথা থেকে হবে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নেই। বোঝা গেছে, অনেকটাই স্পষ্ট হয়েছে বিষয়টা। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। দীপ, তার মানে এখানে একটা বড় কনসার্ন হচ্ছে এখন যে স্টকটা আছে সেই স্টকে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু আবার দুর্ঘটনা ঘটার কোনো চান্স থেকে যাবে, ফলে অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতি। একেবারে রাজা, আমার এখান থেকেই তো প্রশ্নটা উঠছে যে বারবার স্যালাইনের গুণমান নিয়ে কেন প্রশ্ন উঠছে? রাজ্যে সরকারি হাসপাতালগুলোয় যে স্যালাইন ব্যবহার করা হচ্ছে তাদের গুণমান নিয়ে কেন বারবার জনতাকে এত উদ্বেগে থাকতে হবে? হাসপাতালের স্যালাইনের সংরক্ষণকে এর জন্য দায়ী করছে স্বাস্থ্য দফতর। নির্দিষ্ট তাপমাত্রায় স্যালাইন সংরক্ষণ করছে না অনেক হাসপাতালই। এনআরএস, এসএসকেএম সরকারি হাসপাতালগুলোর সর্বত্র একই ছবি, স্টোর বিল্ডিংয়ে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাই নেই। ড্রাগ কন্ট্রোল থেকে যে বলা হচ্ছে এগুলো স্টোরগুলো নিয়ে, এরপর এইগুলোর থেকে যদি ফাঙ্গাস ক্রিয়েট হয় তাহলে কার দায়িত্ব স্যার? শীতাতপ নিয়ন্ত্রিত নয় একটা স্টোর, এবার পেটির ওপরে পেটি এভাবে স্টোর করা আছে। এটা তো ড্রাগ কন্ট্রোল থেকেও ভিজিট করে যাচ্ছে। কিছু বলবেন?
স্যার কিছু বলবেন? আরও একবার আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, সরকারি হাসপাতাল উৎকর্ষের কেন্দ্র এসএসকেএম উৎকর্ষের একটা বড় একটা উৎকর্ষ কেন্দ্র, সেখানে স্যালাইনে সংরক্ষণে রাখার মতন যে ন্যূনতম পরিকাঠামো সেটাও নেই, তাহলে রোগী কি শুধুমাত্র ভগবানের ভরসায়? দীপ, দেখো আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে আছি, স্টোর বিল্ডিং, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু কোথাও এই বিল্ডিংয়ের এসি নেই। আর এখানেই অক্সিটোসিন, স্যালাইন, যে সমস্ত গুরুত্বপূর্ণ ওষুধ, একটা সাধারণ বোধবিদ্যুৎ বলে যে বাড়ির খাবারও ফ্রিজে রাখতে হয়, নইলে সেই খাবার নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে ওষুধ, যে ওষুধ নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়, তার একটা বিল্ডিং তৈরি হয়েছে ঝাঁ চকচকে, কিন্তু তার এসি নেই, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ফলে অক্সিটোসিন, স্যালাইন যেগুলো 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে, অক্সিটোসিন রুম টেম্পারেচারে স্যালাইনকে রাখতে হবে, সেগুলো কোথায় থাকবে? এসএসকেএম সেন্টার অফ এক্সেলেন্স, আমরা ছবি দেখাচ্ছি, পেটির ওপর থরে থরে করে স্যালাইনের বাক্স সাজানো রয়েছে। ফল কি হবে? ওপরের চাপে নিচের পেটিতে যেখানে আছে সেগুলো চাপ পড়ে ফুটো হয়ে হাওয়া ঢুকে সেখানে ফাঙ্গাস ঢুকে যাবে। ফলে এটাও কিন্তু কোথাও একটা বড় কারণ যে হাসপাতালে যে ওষুধগুলো সেগুলো ঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না। রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরাও সেই মর্মেই সেই রিপোর্ট দিয়েছেন যে মেডিকেল কলেজ বলুন বা জেলার হাসপাতাল, তা সেখানে পরিকাঠামো নেই। ফলে দুটো বিষয়, একদিকে স্বাস্থ্য ব্যবস্থা সংকটে এই মুহূর্তে, কারণ তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই বিপুল সংখ্যক মানুষের স্যালাইন যোগান দিতে হবে। তারা সিডিএস এর পরামর্শ মেনে ইতিমধ্যে স্টপ প্রোডাকশন ইউনিট জারি করে দিয়েছে, যার এক্সক্লুসিভ কপি আমরা দেখাচ্ছি। আর আরেকটা ছবি যে কিভাবে সেই প্রোডাক্টগুলো হাসপাতালে রাখা হয়েছে, যেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি এসএসকেএম এর ছবি। যদি সেন্টার অফ এক্সেলেন্স এই ছবি হয়, তাহলে বাকি হাসপাতালগুলো, ব্লক হাসপাতালগুলো একেবারেই সৌরভ, এবং এর পাশাপাশি গরমকাল আসছে, তখন তো পরিস্থিতি আরো ভয়ানক দিকে টার্ন নেবে। নজর রাখো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এ বিষয়ে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, অনিকেত মাহাতো এবং আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল কি বলেছেন শুনুন। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাতেই এতটাই সেটাতে পচন ধরেছে যে তারা যার যার কাছ থেকে এসব ওষুধ সরঞ্জাম এইগুলিকে নেওয়ার জন্যে চুক্তি করেছিলেন, সেইগুলিকে সবাইকে নিয়েই প্রশ্ন আছে। আমার প্ল্যান ABC, এটা এত বড় একটা ব্যবস্থাকে চালাতে গেলে সেই প্ল্যানগুলি তো আমাদের করে রাখা দরকার, কিন্তু করা নেই কেন? যে এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট। সরকারি ব্যবস্থার যে সদিচ্ছার প্রশ্ন, যে অ্যাম্বিগুইটির প্রশ্ন লুকিয়ে আছে, যে দুর্নীতির চিত্র লুকিয়ে আছে, এই দুর্নীতি সদিচ্ছাকে যদি আমরা কোনো জায়গায় সহমতে না পৌঁছাতে পারি, রাজ্য সরকার যদি সহমতে না পৌঁছাতে পারে, তাহলে এইরকম মানুষের মৃত্যু এই গুণমান নেই ওষুধ দ্বারা বারবার মরতে থাকবে। আবার ডাক্তাররাই দায়ী হবে, মানে এটা তো খুব স্বাভাবিক। ডাক্তারদের উপরে দোষ চাপিয়ে দেওয়া, যে পেশেন্ট এবং চিকিৎসক তাদের মাঝে একটা জায়গা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যারা আছে তারা ডাক্তারদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন, এবং সেই জায়গাটাই আমাদের কথা ছিল এবং সেই জায়গাটা নিয়েই আমাদের আন্দোলন ছিল। পরে খবরে নজর রাখবো, যেখানে শহর কলকাতার নামী বেসরকারি স্কুলে দেখা যাচ্ছে জুতো নিয়ে জারি হচ্ছে নয়া ফরমান। 2000 টাকারও বেশি দামের জুতো স্কুলেরই ভেন্ডারের কাছ থেকে কিনতে হবে। অভিভাবকদের নির্দেশ দক্ষিণ কলকাতার নামী একটি স্কুলের। আচ্ছা রাজা, তুমিও তো সরকারি স্কুলে পড়েছো, আমিও আমাদের সময় সরকারি স্কুলে পড়েছি। আমরা কখনো মনে করতে পারছি 2000 টাকা দামের জুতো পরে স্কুলের স্পোর্টসে আমরা পার্টিসিপেট করব? না, স্পোর্টসে অনেক স্কুলেরই, মানে বিশেষ করে যেগুলো ইংরেজি মাধ্যম স্কুল, মিশনারি স্কুল, সেগুলোতে এরকম থাকে অনেক সময় স্পোর্টসের জন্য আলাদা ড্রেস, কিন্তু সেটা দেখতে হবে যে দামের তারতম্যটা কোথায়। মানে এটাই তো প্রশ্ন, কমিশন রেখে দেওয়ার বিষয় বোঝাই যায়। একটা প্রাইভেট স্কুলে যেখানে পড়াশোনার খরচ লাফিয়ে লাফিয়ে প্রত্যেক বছর বাড়ে, একটা প্রাইভেট স্কুলে যেখানে বই খাতা সেটাও স্কুল থেকে কিনতে হয়, যেখানে বই খাতা বিক্রির আড়ালে ব্যবসা চলে এমন অভিযোগ তোলে গার্ডিয়ান্স ফোরাম, সেখানে কিভাবে একটা স্কুল পড়ুয়াদের নির্দেশ দেয়, অভিভাবকদের নির্দেশ দেয় যে ওই 2100 টাকা দামের জুতোটাই কিনতে হবে? এই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। ব্যাপক ফি, বছর বছর অস্বাভাবিক ফি বৃদ্ধি, বই খাতা পেন ড্রেস সহ শিক্ষা সামগ্রীর বিক্রির ব্যবসা আমাদের রাজ্যের বেসরকারি স্কুলগুলোতে বছরের পর বছর ধরে চলে আসছে। আমরা রাজ্যের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হোক, এবং সর্বস্তরের অভিভাবকদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা সচেতন হন।
কলকাতার নামী বেসরকারি স্কুল এবং সেখানে জুতো বিতর্ক। একটা নির্দিষ্ট কোম্পানির জুতো নির্দিষ্ট ভেন্ডারের কাছ থেকে কিনতে হবে নির্দিষ্ট দাম দিয়ে, এমনটাই বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কার্যত বিপাকে পড়েন অভিভাবকরা যে কেন সেই ভেন্ডারের কাছ থেকে এত দামি জুতো কিনতে হবে। তবে TV9 বাংলা সরেজমিনে এসে যখন প্রশ্ন করে স্কুল কর্তৃপক্ষকে, তখন তারা জানাচ্ছেন যে জুতো কেনা আবশ্যিক নয়। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। 2100 টাকার জুতো কিনতে হবে স্কুলেরই কাছ থেকে। স্কুলের এই নির্দেশিকা নিয়ে কি বলছেন এ রাজ্যের শিক্ষাবিদরা, শোনাবো। সমস্যা হচ্ছে এই সমস্ত স্কুলগুলোর উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে যে স্কুল যেরকম সিদ্ধান্ত সেই রকম নিচ্ছে। আমরা তো এর আগেও দেখেছি যে অভিভাবিকারা গিয়ে নানা রকম আন্দোলন করছেন, কারণ হঠাৎ করে টিউশন ফি বাড়িয়ে দেওয়া ইত্যাদি সমস্ত কিছু ঘটছে। একজন ছাত্র সে যতটা না বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, ইতিহাস এই সমস্ত শিখলো, তার থেকে তার কীরকম তার মানে পোশাক আশাক বা আচরণ কি হলো, এটার উপর বেশি গুরুত্ব পড়ছে। যে ছেলেমেয়েরা যে কোনো প্রতিষ্ঠানে পড়তে আসে তারা, আমরা এক কথায় বলি, তারা সমগোত্রীয় নয়, দে আর নট হোমোজিনিয়াস। তাহলে এই বাচ্চারা যারা আসছে তাদের সবার ওই জিনিসটা কেনাটা অ্যাফোর্ড করবার জায়গা থেকে সম্ভবপর নাও হতে পারে। তাহলে ওর মেধার গুরুত্বটা কি পিছিয়ে যাচ্ছে ওর কেনবার ক্ষমতার গুরুত্বের থেকে? এগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল ব্যাপার, যে কারণে আমি বলেছি এটা অত্যন্ত ইনস্টিটিউশনের জায়গা থেকে একটা নীতিগত জায়গা। পরিকাঠামো খারাপ, ফি বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি স্কুলের সোনারপুর শাখার সামনে বিক্ষোভ এবং উত্তেজনা। বিক্ষোভরত অভিভাবকদের দাবি, স্কুলের ক্লাসরুম, শৌচাগার, মাঠের অবস্থা অত্যন্ত খারাপ। বারবার আলোচনায় বসার দাবি জানালেও পাত্তায় দেয়নি স্কুল কর্তৃপক্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ মণ্ডলের সঙ্গে। সত্যজিৎ, বিক্ষোভ এখন ঠিক কোন জায়গায় এবং মানে উত্তেজনা কি সীমা ছাড়িয়ে গেছে নাকি নর্মাল? দেখো, সকালের যে ছবি ছিল উত্তেজনার সীমা ছাড়িয়ে গেছিল, কিন্তু সোনারপুর থানার হস্তক্ষেপে একটি নির্দিষ্ট ডেট ঠিক করা হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে বসতে চাইছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন সীমিত যে বিষয়টি বলার, অভিভাবকদের দাবি যে বারংবার এই কলকাতা বয়েজের সোনারপুর ক্যাম্পের যারা স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে বারবার অভিভাবকরা আলোচনায় বসতে চাইছিলেন স্কুলের পরিকাঠামো নিয়ে, কিন্তু কোনো রকম ভাবে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করছিল না। এই বিষয়টি যেমন আছে, তেমনি পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় যে ফি বৃদ্ধি, প্রত্যেক মাসে প্রায় 4000 টাকা করে ফি নেওয়া হচ্ছে এবং সেই ফি এর আরো এবারে বর্ধিত অংশ চাপানো হচ্ছে ছাত্রছাত্রীদের উপর। সেই নিয়েই কিন্তু আজকে অভিভাবকদের বিক্ষোভ এবং পরবর্তীতে কথা বলবার জন্য। অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমাদের বাচ্চারা স্কুলে পড়ছে, আমার বাচ্চা মেনলি, সেখানে এখন অব্দি স্কুলকে বহুবার আমরা জানিয়েছি, বহুবার, যে আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, টিচার্স ঠিক নেই, সমস্ত কিছু। কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা আমাদের কোনো প্রবলেমটাকেই বড় করে কিছু দেখছেন না, বরং ডে বাই ডে তাদের যেটা চলছে সেটা তারা চালিয়ে যাচ্ছে। বাচ্চারা দোতলার উপরে যখন ক্লাস করতো তখন বালি ঝরে পড়তো, ফ্যান ঘোরে না, বাচ্চারা হাওয়া পায় না, একটা ঠিকঠাক প্রপার বেঞ্চ নেই যে বাচ্চারা সেখানে গিয়ে বসে। টয়লেটে একটা বাচ্চা ঢুকলে দ্বিতীয় বাচ্চার যদি এমার্জেন্সি পায় সেই বাচ্চাটি দাঁড়িয়ে থাকে, সাফার করবে। ক্লিনলিনেস নেই, খুব অভাব। প্রত্যেকদিন বাচ্চারা ধুলো মাখা ব্যাগ নিয়ে বাড়ি যায়, প্রত্যেকদিন তাদের শার্টে স্ট্যাম্প থাকে। 15 জানুয়ারি আমাদের প্রিন্সিপাল স্যার নিজে ডেট দিয়েছিলেন যে ওই দিন উনি এই ক্যাম্পাসে আসবেন, গার্জেনদের সঙ্গে মিটিং করবেন, কিন্তু সেই ডেট পেরিয়ে যাওয়ার পর এখনো 15টা দিন পেরিয়ে গেল। ওনার তরফ থেকে কোনো রকম ইনফরমেশন আমাদের দেওয়া হয় এবং কোনো রকম ভাবে আপডেট করা হয়নি। স্কুলকে জিজ্ঞেস করা হলে স্কুলও পুরো বাইরে গিয়েছে যে আমরা কিছু জানি না। ফিরলাম ব্রেকের পর প্রেস কর্নারে। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, আবারও এই রাজ্যে চোর সন্দেহে পিটিয়ে খুন। মহেশতলা নির্মীয়মান বহুতলের নিচে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এই মুহূর্তে প্রেস কর্নারে আরও একটা ব্রেকিং নিউজ। রাজ্যে আবারও চোর সন্দেহে পিটিয়ে খুন। মহেশতলায় নির্মীয়মান বহুতলের নিচে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। মহেশতলা পুরসভার পশ্চিম জগতলা এলাকার ঘটনা। আরও বিস্তারিত জানাবেন, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌভিক। সৌভিক, দেখো, এটা হচ্ছে মহেশতলার 28 নম্বর ওয়ার্ড পশ্চিম জগৎতলের ঘটনা এবং তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালবেলা একটি নির্মীয়মান বিল্ডিং এর নিচ থেকে একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয়
এবং সেই দেহকে যখন নিয়ে যাওয়া হয় হসপিটালে, পরবর্তীকালে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। তো এটা সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল এই নির্মীয়মান আবাসনের নিচে কোনো এক ব্যক্তি ঢুকেছিল এবং স্থানীয় মানুষজনের বক্তব্য সে চুরি করতেই ঢুকেছিল এবং তারপরেই সেই নির্মীয়মান প্রশ্ন হচ্ছে যে যদি চুরি করতেও ঢুকতো, স্থানীয় মানুষের ধরতে পারলেন, পুলিশের হাতে তুলে দিতে পারতেন, আইন নিজেদের হাতে তুলে নিলেন কেন? একদমই তাই। দেখো, এটা তো প্রথম নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। চোর সন্দেহে বিভিন্ন জায়গায় কিন্তু পিটিয়ে মারার ঘটনা আবারও এই মহেশতলায় ঘটলো এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খোঁজ খবর চালানো হচ্ছে। কারণ যে নির্মীয়মান ফ্ল্যাটটির নিচে এই ঘটনা, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই এবং সেখানকার শ্রমিকদের উপরই পুলিশের সন্দেহ হচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আসছি পরের খবরে। মগরাহাট থেকে উদ্ধার অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি ওয়ান শটার, দেশি বন্দুক, একটি পাইপ গান এবং 41 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আটক বাড়ির মালিক, ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর। আব্দুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানে আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। সাগরপাড়া থানার কুমারপুর গ্রামে তল্লাশি পুলিশের, উদ্ধার দেশি পিস্তল, গুলি। মুর্শিদাবাদ থেকেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। সাগরপাড়া থানার কুমারপুর গ্রামে তল্লাশি পুলিশের, উদ্ধার দেশি পিস্তল, গুলি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম পর অস্ত্র উদ্ধার নিয়ে। তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। আমাদের সময় ডাকাতি হতো, প্রচন্ড ডাকাতি হতো, সব ডাকাত ফাকাত ছিল, ঘরে ঘরে প্রচুর মগরাহাট, উস্তি ফুস্তি এসব সব ডাকাত ম্যাক্সিমাম। এখন বলতে পারেন এই ডাকাতগুলো কোথায়? আপনি দেখুন না ডাকাতগুলো কোথায়, সব যুক্ত হয়েছে এখন রাজনৈতিক সমস্ত ইয়েতে, পলিটিক্সে চলে গেছে। এবং তারা ওখানে গিয়ে কি করছে? তারা কি রিহ্যাবিলিটেট হয়েছে? তাদের তো ঘর নেই, বাড়ি নেই, অর্থ নেই, অর্থ উপার্জন করবে কি করে? তারা এখন তাদের কাজে চলেছে এবং তার পিছনে রাজনৈতিক নেতারা রয়েছে। বাংলা বোমা বারুদে ভরে গেছে। দিলীপ ঘোষ অহরহ তারা যে অভিযোগ করেন, সেই অভিযোগ আবার করেছেন। বিশেষ করে গত কয়েক সপ্তাহ যাবৎ অস্ত্র উদ্ধার এবং গুলি চালিয়ে দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে। গুলি চলাটা এখন স্বাভাবিক। সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবেন। ওই গুলি বন্দুক বেরোয় কোথাও, কিছু পচা মাল নিয়ে দেখি এই তো রেস্কিউ করেছি, পুলিশ দৌড়াদৌড়ি করে, ধমকান, 2-4টাকে ট্রান্সফার করেন, আবার শেষ। আরে এই গুলি বন্দুকটাই তো ওনার ইলেকশনের কাজে লাগে। এখানে পাশে ভাঙড়েতে এত বন্দুক চলে, ইলেকশনের আগের থেকে শুরু আসে থেকে মুড়কির মতো যেমন পড়তে থাকে। এটাই পশ্চিমবাংলার শিল্প। এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ফ্যাক্টরি তৈরি করে গুলি বন্দুক তৈরি হচ্ছে, আর সেটা রাজনীতিক কাজে ব্যবহার হচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, আজ থেকেই শুরু হতে চলেছে ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতলটি ভাঙার কাজ। কয়েকদিন আগেই হেলে পড়া এই বহুতলটি নজরে এনেছিল TV9 বাংলা। সেই খবর দেখার পর টনকনগরে পুরসভার বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। এই বেআইনি বহুতলটি তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। কিন্তু ভাবুন একবার বাসিন্দাদের কথা, তাদের কি দোষ? তারা তো তাদের জীবনের যে পুঁজি, যে সম্বল, সেইটা দিয়ে এই ফ্ল্যাটটা কিনেছিলেন। তারা বলছেন এই ফ্ল্যাটটা যদি ভেঙে ফেলা হয় তাহলে তারা আশ্রয়হীন হবেন, আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকবে না। কি বলছেন তারা, শুনুন। কততলা ভাঙবে, কি ভাঙবে সেটা তো আমরা এখনো জানি না। এবার ইঞ্জিনিয়ার আসুক, ওনারা এসে যেটা ডিসিশন নেবে সেই বিষয়ে আমরা তারপরে দেখব আমাদেরটা কি হবে, আমরা কোথায় যাব, আমাদের কি করবে সেই ডিসিশনটা আমাদের দিয়ে দিই, আমরা কিচ্ছু করব না। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নোটিশ আমরা আসিনি, আসলে তো জানতে পারতো, এতটা কাজ তো এগিয়ে যেত না। না, আমাদের এটাই বক্তব্য। সম্পূর্ণ বেআইনি বলা হচ্ছে। সেটা তো বেআইনি। এখানে বেআইনি বাড়ি মানে লিগ্যাল বাড়ি আছে, বেশিরভাগই বেআইনি আছে, লিগ্যালও আছে, সেটা নিয়ে না। কিন্তু আপনারও কি এখানে ফ্ল্যাট আছে? একদম
তো মানে কি ভাবছেন এখন? মানে পুরসভা বলছে ভেঙে ফেলা হবে এটা। ওটা নিয়ে তো ভাবছি দাদা, আমরা এবার কোথায় যাব? আমাদের তো এবার রাস্তার গাছের তলায় বসা ছাড়া তো উপায় নেই, হয় সুইসাইড করে নিতে হবে, কারণ এতগুলো টাকা আমরা কি করে অ্যারেঞ্জ করেছি, কতটা কষ্ট করেছি। যদি জানতে হয় আমাদের পেছন পেছন থাকুক যে আমরা কি কাজ করে আমরা টাকা জোগাড় করেছি। সেই জায়গায় যদি আজকে বলা হয় এটা ভাঙা হবে, তাহলে কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা করে দিক যেন আমরা স্থিরভাবে থাকতে পারি সেই জায়গাটায়। क्यों टूटेगा? हम लोग कहाँ जाएंगे? टूटेगा तो हम लोग जो पैसा दिए हैं, एक एक पैसे जोड़ के पैसा दिए हैं, कर्ज लेकर दिए हैं, अपना छत एक हो जाए, और फिर हम लोग जाएंगे कहाँ? उसका मुआवजा कौन देगा? क्यों टूटेगा वो? कितने रुपये से खरीदा है? 22 लाख रुपये में खरीदा हूँ।